আসসালামু আলাইকুম। ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ১৭তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের গণিত অংশের সমাধানটুকু দেখব। তো চলেন শুরু করা যাক। ১ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে ২১,৯৫২ সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এখানে কত দ্বারা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে এটা আমাকে বের করতে বলছে। তো দেখেন এখানে আমরা ১ম এ যেই কাজগুলা করব এগুলার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে বা কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সংখ্যাগুলার ক্ষেত্রে আমাদের ১ম এ যেই সংখ্যাটা দেয়া থাকবে এদের মৌলিক গুণনীয়ক দিয়ে আমরা হচ্ছে আমার মৌলিক গুণনীয়কগুলা বের করব। তো এদের এই ২১,৯৫২ এর মৌলিক গুণনীয়কগুলা যদি আমরা বের করি তাহলে দেখেন এটা ২১,৯৫২। তো ১ম এ আমরা যেহেতু জোড় সংখ্যা এটা ২ দিয়ে দেই। ২ দিয়ে যদি দেই তাহলে আমাদের ভাগ যাবে হচ্ছে কত এখানে দেখেন ১০, ১০, ৯, ৭ এবং ৬। তো এটা হচ্ছে ২ দিয়ে দিলে দেখেন এটা আবার ২ দিয়ে যাবে। তো ২ দিয়ে যদি দেই তাহলে এখানে হবে ২ দিয়ে যদি দেই তাহলে হবে ৫,৮,৪,৫,৪,৮,৮ মানে ৫,৪৮৮। এটা আবার ২ দিয়ে যদি দেই তাহলে সেটা হবে কত দেখেন। এটা আবার যদি ২ দিয়ে দেই ২, ৭, ৪ এবং ৪। এরপর আবার যদি ২ দিয়ে দেই তাহলে দেখেন এটা আবার কত দিয়ে যাবে দেখেন ১৭, ১৭, ১৭ না ১৩, ১৩ আর হচ্ছে এখানে ৭ আর এখানে ২। এরপর আবার যদি ২ দিয়ে দেই তাহলে দেখেন কত দিয়ে যাচ্ছে। আবার ২ দিয়ে দিলে এখানে হচ্ছে ৬, এখানে যাবে হচ্ছে ৮, এখানে ৬। তো এই যে সংখ্যা আবার ৬, ৮, ৬ এই সংখ্যাটাকে আবার যদি ২ দিয়ে দেই তাহলে দেখেন কত দিয়ে যাবে সেটা হচ্ছে ৩, ৪, ৩। এটা দেখেন এখন কিন্তু এটা জোড় সংখ্যা না। তাহলে এটা ২ দিয়ে যাবে না। এটা হচ্ছে আমরা ৩ দিয়ে দিলেও যাবে না। ৪ দিয়ে দিয়েও যাবে না। ৫ দিয়েও যাবে না। ৬ দিয়েও যাবে না। ৭ দিয়ে যদি দেখি তাহলে দেখেন এটা কত হচ্ছে। ৭ দিয়ে দিলে সেটা হবে ৪৯। ৭ দিয়ে দিলে সেটা হবে কত ৪৯। আবার এই যে এটাকে ৭ দিয়ে যদি আমরা দেই তাহলে ৭ ৭ ৪৯। দেখেন এই যে এই সংখ্যাটার মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করে ফেলছি। তাহলে এই মৌলিক গুণনীয়কগুলোকে আমরা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে দেখেন তো এখানে কোন সংখ্যাগুলো দেয়া আছে? ২ টা ২, এরপরে হচ্ছে আবার ২ টা ২, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টা ২ আছে। তো ৬ টা ২ এর গুণফল এবং ৭ আছে হচ্ছে কয়টা? ৩ টা। ৭ আছে কয়টা? ৩ টা। এখন দেখেন তো এখানে ২ টা জোড় মানে ৬ টা ২ আছে। তার মানে জোড় সংখ্যা ২ আছে। কিন্তু ৭ আছে এখানে কয়টা? ৩ টা। তার মানে আমি যদি এই সংখ্যাটাকে ৭ দ্বারা ভাগ করি তাহলে ওই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কেন? কারণ হচ্ছে এই যে ৭, এই ৭ হচ্ছে একটা বিজোড় সংখ্যক ৭ আছে। তো যার কারণে এই সংখ্যাটাকে যদি আমরা ৭ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাকে যদি বলতো এখানে ভাগ না হইয়া যদি বলতো কত দ্বারা গুণ করলে আমাকে ওই সংখ্যাটা পূর্ণবর্গ হইতো তাহলে এখানে আমরা কত দ্বারা গুণ করতাম? ৭ দ্বারা গুণ করতাম। তো এইটা হচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে কত ৭ দ্বারা আমাকে ভাগ করতে হবে তাহলে হচ্ছে ওই সংখ্যাটা কি হবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ২ নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে ৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মৌলিক সংখ্যা কোনটি? তো আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে এমন এক সংখ্যা যেটা ১ এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে আমরা এখানে দেখি ৯১ দেখেন ৯১ কিন্তু ১ দ্বারা ভাগ যায়, ঠিক আছে? ২ দ্বারা ভাগ যায় না, ৩ দ্বারাও ভাগ যায় না, ৪ দ্বারা ভাগ যায় না, ৫ দ্বারাও ভাগ যায় না, ৬ দ্বারা ভাগ যায় না, কিন্তু ৭ দ্বারা ভাগ যায়। ৯১ সংখ্যাটা কত দ্বারা ভাগ যায়? ৭ দ্বারা ভাগ যায়। তো ৯১ সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে এটা হবে হচ্ছে কত? দেখেন ৯১ সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে এখানে ১ আর এখানে হবে কত দেখেন এখানে হবে ৩ তার মানে ১৩ হবে। তাহলে ৯১ সংখ্যাটা কিন্তু ১ এবং অন্য আরেকটা সংখ্যা দ্বারা ভাগ যেতেছে সেটা হচ্ছে ৭। তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। এরপর হচ্ছে আমরা ১১৭ যদি দেখি দেখেন ১১৭ কে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো। ১১৭ কে কত দ্বারা ভাগ করতে পারবো? ৩ দ্বারা ভাগ করতে পারবো। ১১৭ কে ৩ দ্বারা ভাগ করলে সেটা কত হবে দেখেন সেটা হবে হচ্ছে ১১৭ কে ৩ দ্বারা ভাগ করলে সেটা হবে ৩ এটা হচ্ছে ৯ ৩৯। এরপরে ১২৩ কেও ৩ দ্বারা ভাগ করতে পারবো। তো এটাও একটা মৌলিক সংখ্যা নয়। কারণ ৩ দ্বারা ভাগ যাচ্ছে। আমাদের মৌলিক সংখ্যার মধ্যে সংখ্যাটা ছিল যে ১ এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ১ এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তখন সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তার মানে এখানে ১০১ হচ্ছে মৌলিক সংখ্যা। কেন? ১০১ হচ্ছে ১ এবং ১০১ দ্বারা ভাগ যায়। আর কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না এটাকে। যার কারণে এটাকে আমরা মৌলিক সংখ্যা বলব।
3 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখেন যে x - y = 2, xy = 24 তাহলে আমাকে বের করতে বলছে যে x + y এর মান কত? তাহলে দেখেন এখানে আমরা যদি x + y এর সূত্রটা বসাই তাহলে দেখেন x + y সমান হচ্ছে x - y হোল স্কয়ার মাইনাস দেখেন x - y হোল স্কয়ার প্লাস এখানে হবে 4xy এটা আমরা অনুসিদ্ধান্ত জানি, তাই না? এই সূত্রটা আমরা জানি। তো এখানে দেখেন x - y এর মানটা এখানে দেয়া আছে সেটা কত 2 প্লাস 4 ইন্টু এখানে xy এর মানটা দেয়া আছে 24 তাহলে এইখানে হচ্ছে দেখেন 4 প্লাস এখানে হচ্ছে কত 6 96 তাহলে এইখানে হচ্ছে 100 তাহলে আমার এখানে আসছে কি দেখেন দেখেন তো এখানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে 100 আসছে তাই না আমাকে বের করতে বলছে এখানে দেখেন x প্লাস ওয়াই সমান কত তাহলে x প্লাস ওয়াই সমান যদি আমি বের করি এখানে স্কোয়ার আছে আমাকে তো স্কোয়ারের কথা বের করে না আমাকে বের করতে বলছে x প্লাস ওয়াই তাহলে আমাকে এখানে বর্গমূল করতে হবে বর্গমূল করলে আমাদের কি দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় তো x প্লাস ওয়াই এর মানটা হচ্ছে কত প্লাস মাইনাস 10 তো প্লাস মাইনাস 10 হচ্ছে তার রেজাল্ট 4 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখেন এই টাইপের ম্যাথগুলো অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে তো এই টাইপের ম্যাথগুলো অনেক সময় অনেক পরীক্ষায় চাকরির পরীক্ষায় বিশেষ করে দিয়ে থাকে তো এখানে একটু ভুল হয়েছে এটা এইখানে হবে তো এখানে দেখেন √3 a সমান 5 রুট হলে a এর মান কত ঠিক আছে a এর মানটা আমাকে বের করতে বলছে তো a এর মানটা আমাকে বের করতে হলে দেখেন a শুধু a এর মানটা তো এইটাকে আমরা দেখেন তো এই যে 3√3 = √5 এটা লিখতে পারি তো এই এটাকে আমরা যদি এর মান বের করতে চাই তাহলে দেখেন এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো তাই না এটাকে আমরা কি এরকম ভাবে লিখতে পারবো তো 5 রুট ঠিক আছে এখন আমাকে এই যে এই অংশটা বাদ দিতে হবে বাদ দিতে মানে কি তাহলে আমরা যদি উভয় পাশে ঘন করি উভয় পাশে কি করি যদি ঘন করি তাহলে আমাদের উভয় পাশে যদি ঘন করি তাহলে এইখানে দেখেন এই 3 ক্যান্সেল হয়ে যাবে কারণ উভয় পাশে ঘন করলে এই যে এখানে একটা 3 আসবে 3 ক্যান্সেল তার মানে এই পাশেও দিতে হবে তাহলে আলটিমেটলি আমার দেখেন তো এর মানটা আসছে √5 হোল কিউব তার √5 হোল কিউব মানে কি তিনটা √5 এর গুণফল তিনটা √5 এর গুণফল তাহলে তিনটা √5 মানে কি দুইটা √5 এর গুণফল হচ্ছে 5 আর একটা তো থাকবে 5 রুট তাহলে 5 √5 এটা হচ্ছে তার রেজাল্ট 5 নাম্বার যে এমসিকিউটা আছে দেখেন এটাও খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো চলে আসে দেখেন এখানে দেয়া আছে যে লগ 2√5 সমান হচ্ছে 400 মানে 400 তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা চিন্তা করব দেখেন এই যে এই ফরমেশনে নিয়ে যাওয়ার জন্য যে লগ এভেজ এ তো আমরা এই লগ এভেজ এ সমান আমরা জানি কত 1 এটা আমরা জানি তো আমাদের প্রথমেই এই এভেজ এ আকারে নিয়ে নিতে হবে যেহেতু এখানে 2√5 আছে আমাদের এখানেও 2√5 এ বানাইতে হবে যে কোনোভাবে তো দেখেন এখানে 2√5 তো আমরা এখানে 2√5 বানাইতে হবে দেখেন 2√5 এর সাথে কত গুণ করলে এটা 400 হবে তাহলে 400 হচ্ছে এর পাওয়ারটা আমি যদি 4 দিয়ে দিই দেখেন 4 যদি দিয়ে দিই তো এখানে হচ্ছে 2⁴ আর 5⁴ তো 2⁴ মানে হচ্ছে 16 2⁴ মানে কত 16 আর 5⁴ মানে হচ্ছে √5⁴ মানে হচ্ছে 5 √5⁴ মানে হচ্ছে কত 25 25 আর 16 গুণ করলে হবে 400 25 আর 16 গুণ করলে কত হবে 400 তাহলে এখানে দেখেন আমাদের হয়ে গেছে কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে এই পাওয়ার ঘাত যদি থাকে তাহলে এটা সামনে চলে আসে তাহলে এটাকে যদি আমি সামনে নিয়ে আসি দেখেন তো এই ফরমেশনও হয়ে গেছে না এই যে এভেজ এ তখন এই এভেজ এ সমান আমরা কত লিখতে পারবো 1 লিখতে পারবো তাহলে এখানে 4টা যদি সামনে চলে আসে আমরা এই অংশটুকুর মান কত লিখতে পারবো 1 লিখতে পারবো তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হচ্ছে 4 × 1 মানে কত 4 6 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখেন বলছে যে m এর মান কত হলে x² + x - m একটি পূর্ণবর্গ রাশি হবে আমাকে বের করতে বলছে একটা পূর্ণবর্গ রাশি মানে কি এই টাইপের রাশিগুলো হবে মনে করেন x + y হোল স্কয়ার অথবা x - y হোল স্কয়ার এই টাইপের রাশিগুলো হবে তো এটা একটা দ্বিঘাত সমীকরণ দেখেন এটা একটা দ্বিঘাত সমীকরণ তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের জেনারেল যেই ইয়াটা সেটা হচ্ছে জেনারেল যেই রাশিমালা সেটা হচ্ছে ax² + bx + c = 0 তো এটার সাথে যদি আমি কম্পেয়ার করি দেখেন a এর মান আসতেছে 1 b এর মান আসতেছে 1 c এর মান আসতেছে -m ঠিক আছে তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার জানি যে এইটার প্রিতায়কটা মানে হচ্ছে d সমান হচ্ছে b² - 4ac যদি এটা পূর্ণবর্গ সংখ্যা হইতে হয় তাহলে এই যে d² মানে এই যে প্রিতায়কের মানটা কত হইতে হবে শূন্য হইতে হবে তো প্রিতায়কের মানটা যদি শূন্য হয় তাহলে দেখেন এখানে আমরা a এবং b এর মানটা যদি বসায় দেই তাহলে b হচ্ছে 1² - 4 *
এ হচ্ছে 1 আর এম হচ্ছে -1, তাহলে -m = হচ্ছে 0। তাহলে এখানে দেখেন 1 -m +4m = হচ্ছে কত 0। তাহলে m এর মানটা আসতেছে দেখেন এটা ওই পাশে চলে যাবে -1 আর 4 দ্বারা ভাগ করলে 1/4। তাহলে m এর মানটা আসতেছে কত -1/4। যদি m এর মান -1/4 হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। m এর মানটা যদি -1/4 হয় তাহলে এটা একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো m এর মানটা হচ্ছে -1/4, এটা হচ্ছে তার রেজাল্ট। 7 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে দেখেন এই টাইপের ম্যাথগুলো অনেক চাকরির পরীক্ষায় চলে আসে, তো হুবহু চলে আসে। দেখেন একটু বোঝার চেষ্টা করেন যে দুইটি সংখ্যার অনুপাত 3:2 হলে এদের গসাগু দেয়া আছে 4, সংখ্যাটি কত? দেখেন এখানে কিন্তু সংখ্যা দুইটা দেয়া নাই, সংখ্যা দুইটার অনুপাত দেয়া আছে। অনুপাত মানে হচ্ছে যে তাদের মধ্যে একটা তুলনা করার মতো একটা ব্যাপার দেয়া আছে। তো আমরা যদি ধরে নিই যে দুইটি সংখ্যা 3x এবং 2x, আমরা ধরে নিতে পারি তাহলে দুইটা সংখ্যার গসাগু। দেখেন তো এই দুইটা সংখ্যার গসাগু যদি আমি বের করি তো গসাগু আমরা জানি যে দুইটা সংখ্যা যতগুলো সংখ্যায় থাক না কেন, যতগুলো রাশি থাক না কেন, তাদের মধ্যে গসাগু বের করতে হলে আমাদের সহজ যেই টেকনিকটা সেটা হচ্ছে যে তাদের কমন অংশটুকু। তাহলে কমন কি আছে x, তাহলে x হচ্ছে তাদের গসাগু, x হচ্ছে তাদের কি এই দুইটা সংখ্যার গসাগু। তো এই দুইটা সংখ্যার গসাগু এর মান দেয়া আছে হচ্ছে কত 4। তাহলে আমি x এর মানটা কিন্তু পেয়ে গেছি। x এর মান যদি আমি পেয়ে যাই তাহলে দুইটা সংখ্যা কি বের করা যাবে না? তো দুইটা সংখ্যা কত হবে দেখেন তো? তো দুইটা সংখ্যা হবে, একটা হবে 12 আর একটা হবে কত 8। এখন আমাকে বের করতে বলছে এই যে ওই দুইটা সংখ্যার লসাগু। তাহলে 12 আর 8, 12 আর 8 এর লসাগু কত হবে দেখেন তো? 12 আর 8 এর লসাগু তো আমরা বের করতে পারি। এই 2 দ্বারা ভাগ করলে সেটা হবে 6, এটা হবে 4, আবার 2 দ্বারা ভাগ করলে এটা হবে 3, এটা হবে কত 2। তাহলে এখন সবগুলো যদি আমরা গুণ করে দেই 3 4 3 দুগুণে 2 দুগুণে 4 12, 12 দুগুণে 24, 24 হচ্ছে তার লসাগু। ওই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে কত 24। তো 24 হচ্ছে তার লসাগু। 8 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? তো আমরা জানি যে ক্রমিক সমানুপাতিক যদি হয় তাহলে তাদের কন্ডিশনটা হচ্ছে যে এ অনুপাত বি সমান হচ্ছে বি অনুপাত সি হয়। এটা আমরা জানি যে ক্রমিক সমানুপাত তিনটা রাশি যখন ক্রমিক সমানুপাতিক হবে তখন এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হয়। তাহলে এখানে দেখেন অনুপাতের ক্ষেত্রে a বাই বি ইকুয়াল টু বি বাই সি, এটা আমরা লিখতে পারবো। এখন আমরা যদি আর গুণন করে দেই, এই আর আরই গুণ করি, তাহলে দেখেন এখানে আসতেছে বি স্কোয়ার ইকুয়াল টু এই যে বি আর বি স্কোয়ার আর এ আর সি গুণ করলে হবে কত এসি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তো বি স্কোয়ার ইকুয়াল টু এসি হচ্ছে তার রেজাল্ট। 9 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। আচ্ছা, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি? তো আমরা উন্নতি কোণটা কি সেটা জানি। মনে করেন উন্নতি কোণটা হচ্ছে যে এটা একটা ভূমি। তো ভূমির উপরের দিকে যে কোনো একটা পয়েন্ট, মনে করেন এটা নিলাম। তো ভূমির উপরের দিকে যে কোনো একটা পয়েন্ট থাইকা ওই ভূমি থাইকা যে কোনো একটা রশ্মি যদি আমরা অঙ্কন করি তাহলে এইখানে যেই কোণটা উৎপন্ন হয় এটাকেই আমরা বলি উন্নতি কোণ। এটাকে আমরা কি বলি উন্নতি কোণ। আর যদি নিচের দিকে কোনো একটা পয়েন্ট থাকে, নিচের দিকে কোনো একটা পয়েন্ট যেই কোণটা উৎপন্ন করে ভূমির সাথে সেটাকে বলি অবনতি কোণ। অবনতি কোণ। ঠিক আছে? তো উন্নতি কোণ আমরা দেখলাম, অবনতি কোণ। এখন আমাকে এখানে বের করতে বলছে যে ছায়ার দৈর্ঘ্য কত হলে এটার উন্নতি কোণটা 45 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখি যে খুঁটির দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা খুঁটি। তো এটা ভূমি, এটা হচ্ছে একটা খুঁটি। খুঁটির দৈর্ঘ্যটা হচ্ছে 20 মিটার। খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তো খুঁটি যেহেতু এইভাবে দাঁড়ায় এই লম্বালম্বিভাবে দাঁড়ায় থাকে, তার মানে তার ছায়াটা এই পাশে পড়বে। তার ছায়াটা এই পাশেও পড়বে, এই পাশেও পড়বে। আমরা দেখাইলাম যে এই পাশেই পড়লো। তো তার ছায়াটা মনে করো এই যে এই অংশটুকু পড়লো তার ছায়া। তাহলে ছায়া যদি এতটুকু হয় তাহলে তার এই যে এইটুকু হচ্ছে তার ছায়া, তাই না? তাহলে ছায়া এবং তার উন্নতি কোণ, তার মানে দেখেন তো এই যে এই পয়েন্টের উন্নতি কোণটা কত 45 ডিগ্রি। আমাকে বের করতে বলছে এই যে এই 45 ডিগ্রি কখন হবে, যখন এক্স এর মানটা কখন মানে এক্স এর মানটা কত হলে এই যে এই কোণটা 45 ডিগ্রি হবে, আমাকে এটা বের করতে বলছে। তাহলে দেখেন তো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ, আর বাকি যে সন্নিহিত দুইটা বাহু থাকে এটা হয় একটা লম্ব আর একটা হচ্ছে কি ভূমি। তো আমরা এই কোণটা নিয়ে যেহেতু কাজ করতেছি তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়। তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু যদি লম্ব হয় অবশ্যই এটা লম্ব। তাহলে লম্ব আর ভূমির মধ্যে একটা রিলেশন, লম্ব এবং ভূমির মধ্যে রিলেশন হচ্ছে tan। তাহলে tan 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই কত ভূমি। তাহলে আমাকে বের করতে বলছে x এর মান। আমাকে কিসের মান বের করতে বলছে x এর মান। তো x এই tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো 2/x, x কে এটার দ্বারা সাথে গুণ করলে সেটা হবে কি x = 20। তাহলে দেখেন যে উন্নতি কোণ 45 ডিগ্রি তখনই হবে যখন x এর মান মানে ছায়ার দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্যের সমান হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে 10 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে
এবং সেখান থেকে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগে? 4 ঘন্টা। তার মানে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, দাঁড়বে মানে নৌকা দিয়া। তো মনে করুন একজন লোক এখান থেকে যাত্রা শুরু করছে, তো স্রোত এইদিকে যাইতেছে। তো স্রোত এদিকে যাইতেছে, মনে করেন বি পয়েন্টে সে গেল। তো এতটুকু দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, এতটুকু দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। আচ্ছা। তো একজন মাঝি হচ্ছে এই 15 কিলোমিটার যেতে, তাহলে স্রোত যদি এদিকে যায়, স্রোতের বেগ এটা হচ্ছে, যদি এদিকে স্রোতের বেগ হয়, তো স্রোতের বেগ যদি এইদিকে হয়, আর নৌকার বেগও তাহলে এইদিকে, নৌকার বেগও সেদিকেই। তো এটা হচ্ছে অনুকূল। তো অনুকূলে যাইতে এবং সেখান থেকে ফিরে আসতে মোট সময় লাগছে কত ঘন্টা? 4 ঘন্টা। আমরা এটা একটু বিস্তারিত করব, দেখেন। তাহলে তো এই টাইপের ম্যাথগুলো অনেক সময় লিখিত পরীক্ষাতেও দিয়ে দেয়। তো আমরা এটা একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করব। আচ্ছা, দেখেন। তাহলে এখানে হচ্ছে স্রোতের বেগ। আমরা যদি ধরে নেই যে স্রোতের বেগটা হচ্ছে ইউ না ধরে এক্স ধরলাম, এবং নৌকার বেগ ধরলাম ওয়াই। আমরা নৌকার বেগ ধরলাম কত? ওয়াই। তাহলে স্রোতের বেগ যদি অনুকূলে যায়, এদিকে যদি অনুকূলে হয়, তাহলে অনুকূলে তাদের বেগটা কত হবে দেখেন তো? এক্স প্লাস ওয়াই হবে না? এটা হচ্ছে অনুকূলে বেগ, তাই তো? আর প্রতিকূলে যখন এ থেকে বিতে যাবে, তখন তার বেগ, মোট বেগ এটা। যখন বি থেকে এতে আসবে, তখন কি প্রতিকূলে মানে কি? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই না, ওয়াই মাইনাস এক্স হবে। ওয়াই মাইনাস এক্স, কারণ কি? কারণ নৌকার বেগ স্রোতের বেগের থেকে অবশ্যই বেশি হবে। তো আমরা একটু এটা স্রোতের বেগটা ধরি ওয়াই, আর নৌকার বেগটা ধরি এক্স, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই হবে এখানে। এখানে কত হবে? এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কখন? যখন বি থেকে এতে আসবে, তখন তার টোটাল বেগটা এটা। এখন আমাকে দেখেন, আমরা বেগ সমান জানি, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময়। বেগ সমান আমরা জানি কি? দূরত্ব বাই সময়। এখানে আমার মোট সময়টা দেয়া আছে। তো সময় সমান কি? সময় সমান হচ্ছে দূরত্ব বাই কত? দূরত্ব বাই বেগ। তো এই কন্ডিশন দিয়ে আমরা কিন্তু এই কন্ডিশনগুলো সাজাইতে পারবো। তো দেখেন, এই কন্ডিশনটা যদি আমরা একটু সাজাই, আমরা একটু ইলাবোরেটলি করার চেষ্টা করব। দেখেন, আমরা এই কন্ডিশনটা যদি সাজাই, তাহলে কি আসতেছে এখানে দেখেন? আসতেছে হচ্ছে যে নৌকার বেগ আমরা ধরে নিছি, স্রোতের বেগ, আমরা স্রোতের বেগ ধরে নিছি যে স্রোতের বেগ হচ্ছে ওয়াই, এবং নৌকার বেগ কত ধরে নিছি? সেটা হচ্ছে নৌকার বেগ হচ্ছে এক্স। তাহলে স্রোতের অনুকূলে বেগ, স্রোতের স্রোতের অনুকূলে 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 বেগটা কত? এক্স প্লাস ওয়াই। তো স্রোতের প্রতিকূলে বেগটা কত? স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে না? তাহলে শর্তমতে যেটা বলছে, যে শর্তমতে কি বললো দেখেন, যে স্রোতের অনুকূলে, আমরা এই যে কিছুক্ষণ আগে যে সূত্র বের করলাম, যে সময় সমান কি? দূরত্ব বাই বেগ। তাহলে সময় দেখেন তো, এখানে সময় স্রোতের প্রতিকূলে যাইতে কত সময় লাগছে? 15 কিলোমিটার গেছে, বাই হচ্ছে বেগ কতটুকু লাগছে? এক্স প্লাস ওয়াই, তাই তো? এক্স প্লাস ওয়াই হচ্ছে তার বেগ। তাহলে এই সময় লাগছে স্রোতের অনুকূলে যাইতে। আর স্রোতের প্রতিকূলে যাইতে কত সময় লাগছে? 15 মাইনাস এক্স মাইনাস ওয়াই। কারণ কি? এই 15 কিলোমিটার গেছে এবং 15 কিলোমিটার আসছে। স্রোতের অনুকূলে যাওয়ার সময় স্রোতের অনুকূলে, আসার সময় স্রোতের প্রতিকূলে। তাহলে এইটা হচ্ছে মোট সময়। এই এতটুকু সময় লাগছে কত ঘন্টা? 4 ঘন্টা আসতে এবং ফিরে আসতে। তাহলে মোট সময়টা কত? 4 ঘন্টা। তো আমরা একটা কন্ডিশন পাইলাম এখান থেকে। আরেকটা কন্ডিশন দেখেন এখানে, 2 নম্বর যে কন্ডিশনটা, সেটা বলছে যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়। তো যতক্ষণে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, তাহলে 5 কিলোমিটার যাইতে তার দূরত্ব হচ্ছে 5 বাই কত? এক্স প্লাস ওয়াই। তো যতক্ষণে 5 কিলোমিটার যায়, এই সময় 5 কিলোমিটার যায়। তার স্রোতের প্রতিকূলে দেখেন, স্রোতের প্রতিকূলে ঠিক সেম সময়ে 3 কিলোমিটার যায়। অবশ্যই সেম সময়ে কত কিলোমিটার যাবে? 3 কিলোমিটার যাবে। তাহলে স্রোতের প্রতিকূলে এত সময়, তাহলে এই দুইটার সমান। তো এই দুটো যদি সমান হয়, এখান থেকে আমাকে বের করতে বলছে যে স্রোতের বেগ। এটা আমাকে বের করতে বলছে কি? স্রোতের বেগ। তো এটা যদি স্রোতের বেগ বের করতে বলে, আমাকে বের করতে বলছে ওয়াই এর মান। ওয়াই এর মানটা বের করতে হবে আমাকে। তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখেন, আমরা এখান থেকে মানটা বের করার চেষ্টা করি। তাহলে এখানে দেখেন, প্রথমে আমরা হচ্ছে এটাকে একটু আর গুণন করি। আর গুণন করলে দেখেন কত হচ্ছে। তো এটার সাথে এটা গুণ 5x মাইনাস হচ্ছে 5y, এটার সাথে এটা গুণ করলে সেটা হবে 3x প্লাস হচ্ছে 3y। তো এটা এই পাশে চলে আসবে, সেটা হচ্ছে 2x, আর এটা যদি ওই পাশে চলে যায়, তাহলে হবে 8y। তো x সমান হচ্ছে কত দেখেন এখানে? 4y, তাই না? x সমান কত হচ্ছে? 4y। এখন x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দেব। x এর মান কোথায় বসাবো? x এর মান 1 নং এ বসায় পাই। তো 1 নং এ যদি বসাই, দেখেন তো কত হচ্ছে? 1 নং এ হচ্ছে যে 15 বাই x প্লাস y প্লাস হচ্ছে 15 বাই এক্স মাইনাস ওয়াই হচ্ছে 4। তো এক্স এর মান আমরা এখানে বসাই দিব। দেখেন, এক্স এর মান যদি বসাই দেই, তাহলে 15 বাই 4y প্লাস হচ্ছে y
প্লাস হচ্ছে 15/4y মাইনাস হচ্ছে y সমান হচ্ছে কত 4। দেখেন এখানে কত হচ্ছে 15 এখানে হবে 5y প্লাস হচ্ছে 15 এখানে হচ্ছে 3y সমান হচ্ছে 4। তো দেখেন 5 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে 3/y, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে হবে 5/y সমান হচ্ছে 4। 5/y সমান কত 4। তাহলে এখানে 1/y যদি আমরা কমন নেই থাকবে হচ্ছে 3 + 5 সমান হচ্ছে 4। তো 3 + 5 সমান কত 8। তাহলে 8 ওই পাশে চলে যাবে, তাই না? 8টা এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমাকে এখানে y সমান হবে কত 2। তো y এর মানটা কত আসছে 2। তো yটাই কি ছিল স্রোতের বেগ। এখন আমি চাইলেই কিন্তু যে নৌকার বেগও বের করতে পারবো। দেখেন নৌকার বেগ কত হবে, আমরা এই x = 4y এটার মধ্যে y এর মানটা বসাই দিলে কত হবে 2। তার মানে 8 হবে তার নৌকার বেগ, আর স্রোতের বেগ কত 2। তো আমরা এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ খুব কমই আসে, তারপরেও যদি আসে তো আমি টেকনিকগুলো দেখাই দিলাম। এগুলা রিটেনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো 11 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে, দেখেন কি বলছে এখানে, যে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার থেকে 18 টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমাকে বের করতে বলছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো আমরা প্রথমে যদি এখানে ধরে নিই যে ধরি ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা y টাকা, আমরা ধরে নিলাম দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা y টাকা। আচ্ছা, তো x% ক্ষতিতে বিক্রয় করলে তাহলে x% ক্ষতিতে যদি বিক্রয় করে তাহলে ক্ষতির পরিমাণটা আমরা বের করে নিই। তো ক্ষতির পরিমাণ কীভাবে বের করবো, দেখো আমার ক্রয় মূল্য ছিল এত টাকা, তো x% ক্ষতি হয়েছে, কিসের x%? ক্রয় মূল্যের x%। তাহলে ক্ষতির পরিমাণটা বের করি, তো ক্ষতি সমান হবে এই y এর x%, মানে কত 1/x। তাহলে এখানে আসতেছে xy/100, এত টাকা ক্ষতি। আচ্ছা, ক্ষতি যদি এত টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা হবে? দেখেন তো, ক্ষতি যদি এত টাকা হয় বিক্রয় মূল্য কত হবে? তো বিক্রয় মূল্য হবে হচ্ছে যে বিক্রয় মূল্য হবে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। ক্রয় মূল্য মাইনাস কত ক্ষতি। তাহলে y মাইনাস হচ্ছে xy/হচ্ছে 100। তাহলে এখানে আসতেছে, আমরা যদি লসাগু করি 100y মাইনাস হচ্ছে xy/ কত 100। তো এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো 3x% লাভে যদি বিক্রয় করে তাহলে 3x% লাভের ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ হয়েছে দেখে তো লাভ। তো লাভ সমান হচ্ছে এই যে 3x% লাভ কোথায় থেকে হয়েছে y এর। তো y এর 3x% লাভ হচ্ছে 3x/হচ্ছে 100। তো এখানে আসতেছে হচ্ছে দেখেন 3xy/হচ্ছে 100। তো 3xy/ যদি 100 হয় তাহলে লাভ বিক্রয় মূল্য কত হবে? তো বিক্রয় মূল্য হচ্ছে যে ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ। ক্রয় মূল্য প্লাস হচ্ছে কি লাভ, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে y প্লাস 3xy/হচ্ছে 100 এটুকু হচ্ছে তার লাভ। তো এটুকু যদি লাভ হয় তো আমাকে এখানে বলছে যে এত টাকায় ক্ষতিতে বিক্রয় করলে যা পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার থেকে কত টাকা বেশি পাওয়া যায় 18x টাকা বেশি পাওয়া যায়। তো শর্ত মতে যেটা বা প্রশ্ন মতে যেটাই বলেন, তো প্রশ্ন মতে হচ্ছে যে বিক্রয় মূল্য দেখেন y প্লাস এখানে আমরা যদি এখানে 100y = 3xy/হচ্ছে 100xy মাইনাস হচ্ছে এত, হ্যাঁ মাইনাস দেখেন বিক্রয় মূল্য কত টাকা ছিল, এই যে ক্ষতিতে x% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা ছিল 10y - xy/হচ্ছে কত 100। তো এটার পার্থক্যটা হবে কত টাকা, এই যে 18 টাকা। এটার পার্থক্যটা কত টাকা 18x টাকা। তো এখান থেকে আমাকে ক্রয় মূল্যটা মানে y এর মানটা বের করতে হবে। তো উভয় পাশে যদি 100 দ্বারা গুণ করে দেই, 100 দ্বারা গুণ করলে এখানে 100y + 3xy/100y মাইনাস প্লাস xy, আর এখানে হচ্ছে 1800 কত x। তো এখানে দেখেন এই প্লাস xy মাইনাস xy ক্যান্সেল, এখানে হচ্ছে থাকতেছে 4xy সমান হচ্ছে 1800x। তো এই x ক্যান্সেল, আর y দ্বারা যদি এটাকে ভাগ করি 1800/হচ্ছে 4, তো 1800/হচ্ছে 4 দ্বারা আমি যদি এটাকে ভাগ করি তাহলে 450 আসতেছে। তাহলে তার ক্রয় মূল্যটা ছিল কত টাকা 450 টাকা। এটা হচ্ছে তার রেজাল্ট। দেখেন এখানে 13 নম্বর যে ম্যাথটা বলছে যে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল দেয়া আছে 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার হলে কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত এটা আমাকে বের করতে বলছে। তো দেখেন এখানে আমরা যদি দেখি যে মেঝের দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই যে x, দৈর্ঘ্য x, প্রস্থ হচ্ছে কত y।
তো শর্ত মতে যেটা বলছে যে আমরা জানি আয়তকার দৈর্ঘ্যের প্রস্থ এবং ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা দেয়া আছে 192 এরপর ২ নম্বরে যে কন্ডিশনটা দেয়া আছে সেটা বলছে যে মেঝের দৈর্ঘ্য ৪ মিটার কমালে, তো দৈর্ঘ্য হচ্ছে ৪ মিটার কমানো, তার মানে x - 4, প্রস্থ ৪ মিটার বাড়ালে তো y + 4। তো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এর গুণফল হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা হচ্ছে কি থাকে? অপরিবর্তিত থাকে। এখান থেকে আমাকে দৈর্ঘ্যের মান বের করতে বলছে। দৈর্ঘ্য মানে কি? কিসের মান? x এর মানটা আমাকে বের করতে হবে। তো x এর মানটা এখানে যদি আমরা বের করি তাহলে দেখেন এখানে আমরা এই দুইটারে যদি গুণ করি তাহলে xy প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 4y প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 16 সমান হচ্ছে 192। তো এখানে x এর মানটা যদি xy এর মানটা যদি আমরা বসায় দিই দেখেন কত হচ্ছে 192 প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 ইকুয়াল টু 192। তো এই যে 192 ক্যান্সেল, এখানে থাকতেছে হচ্ছে 4x মাইনাস 4y মাইনাস 16 ইকুয়াল টু 0। তো এখানে 4 দ্বারা যদি উভয় পাশে ভাগ করি তাহলে দেখেন এখানে x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা y এর মানটা বের করি তাহলে y সমান হচ্ছে দেখেন x প্লাস 4। y সমান কত হচ্ছে? x প্লাস 4। তো y সমান যদি x প্লাস 4 হয় এখানে দেখেন, তাহলে এখানে যদি আমরা যেহেতু x এর মানটা বের করতে বলছে y এর মানটা নিয়ে এই যে এই সমীকরণে নিয়ে বসায় দেব। দেখেন, তো x ইন্টু y এর মানটা যদি বসাই x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 192। তো এখানে গুণ করলে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 192 ইকুয়াল টু 0। তো এখানে আমরা এখন আমাদের এটাকে মিডিল টার্ম করতে হবে। তো এটার ক্ষেত্রে মিডিল টার্মের ক্ষেত্রে দেখেন এখানে কত হচ্ছে। তো মিডিল টার্মের ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে মিডিল টার্ম করলে আমাদের যেই রেজাল্টটা আসবে সেটা হচ্ছে, তো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 92 এটার মিডিল টার্মটা হবে হচ্ছে আপনার একটা হচ্ছে 16। তো এটার ক্ষেত্রে মিডিল টার্মটা হচ্ছে 192 এর ক্ষেত্রে আমরা যদি ভাঙাই, একটু দেখি ভাঙানোর চেষ্টা করি। এটার ক্ষেত্রে মিডিল টার্মটা যদি আমরা করি তাহলে সেটা হবে এক্স স্কোয়ার প্লাস সেটা হচ্ছে প্লাস 16x মাইনাস 12x মাইনাস 192 ইকুয়াল টু 0। তো এখানে আসবে একটা প্লাস এক্স প্লাস 16 আর একটা আসবে হচ্ছে এক্স প্লাস 12। এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তো একটা মান আসবে এক্স ইকুয়াল টু মাইনাস 16 আর একটা আসবে এক্স ইকুয়াল টু 12। তাহলে দৈর্ঘ্য তো আর নেগেটিভ হইতে পারে না। তো দৈর্ঘ্যের মানটা হবে এক্স ইকুয়াল টু 12। তাহলে দৈর্ঘ্যটা হবে কত? 12। এটা হচ্ছে তার রেজাল্ট। 14 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তো একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা কত সেন্টিমিটার বেশি? 6 সেন্টিমিটার বেশি। তো আমরা ধরে নিলাম যে উচ্চতা হচ্ছে এক্স। ঠিক আছে, উচ্চতা হচ্ছে তো এক্স। তো ভূমি কত হবে? দেখেন ভূমি বলছে যে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা কত সেন্টিমিটার বেশি? 6 সেন্টিমিটার। তো উচ্চতার দ্বিগুণ 2x, 6 সেন্টিমিটার বেশি। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এটার ক্ষেত্রফলটা দেয়া আছে কত? 810, 810। এখন আমরা দেখেন এখানে আমরা যদি গুণ-টুন করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই 2 ওই পাশে চলে যাবে। আর x দ্বারা এটাকে গুণ করলে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 6x, আর এই 2 দ্বারা এটাকে গুণ করলে হবে কত? 1620। তো এখানে দেখেন 2 দ্বারা যদি উভয় পাশে ভাগ করি তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস এখানে কত হবে দেখেন 810 আবার 2 দ্বারা ভাগ করলে। তো এটাকে এখন মিডল টার্ম করতে হবে। দেখেন মিডল টার্ম করলে যেটা আসবে সেটা হচ্ছে যে x স্কোয়ার প্লাস 30x মাইনাস 27x মাইনাস 810 ইকুয়াল টু 0। ঠিক আছে? তো এখানে দুইটা মান আসবে সেটা হচ্ছে যে একটা আসবে x প্লাস 13 আর একটা আসবে x মাইনাস 27 ইকুয়াল টু 0। তো একটা আসবে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 30, x ইকুয়াল টু আসবে মাইনাস 31 আর একটা আসবে x ইকুয়াল টু কত? 27। x ইকুয়াল টু আসবে 27। আমাকে উচ্চতা বের করতে বলছিল। তো উচ্চতা তো আর নেগেটিভ হইতে পারে না। তো x এর মান হচ্ছে 27। এটা হচ্ছে তার রেজাল্ট। 15 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে দেখেন কি বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি হচ্ছে 5 একক হলে ভূমি 6 একক হলে ক্ষেত্রফল কত? তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল সমান আমরা জানি একটা সূত্র সেটা হচ্ছে যে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো এই বিটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য এবং এই এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো বি এর মান দেয়া আছে হচ্ছে 6/4 √4 ইন্টু এ হচ্ছে 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 6 স্কোয়ার মাইনাস হচ্ছে কত 6 স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা বের করি দেখেন কত হচ্ছে।
তো 6/4 এটা হবে 25, এটা হবে 100, আর এটা হচ্ছে 36, এটা হচ্ছে কত 36। তো এখানে আসবে 6/4 ইন্টু এখানে হবে 64 সমান হচ্ছে 6/4 ইন্টু এখানে আসবে 8, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে 12। তাহলে 12 হচ্ছে 12 বর্গ মিটার, 12 বর্গ একক হচ্ছে তার ক্ষেত্রফল। 16 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে দেখেন কি বলছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোনো চাপে কেন্দ্রে এক্স ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য, আমরা একটা সূত্র জানি এস ইকুয়াল টু আর টিটা, এটা আমরা সূত্র জানি। তো ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধ, টিটা টিটা হচ্ছে এক্স ডিগ্রি, টিটা হচ্ছে কত এক্স ডিগ্রি, টিটা যদি এক্স ডিগ্রি হয় এখানে দেখেন টিটা যদি এক্স ডিগ্রি হয় এটাকে রেডিয়ানে নিতে হবে। তো 1 রেডিয়ান সমান আমরা জানি যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, পাই/180 রেডিয়ান। তো এখানে দেখেন আর সমান হচ্ছে এক্স ডিগ্রি সমান কত হবে পাই/180 রেডিয়ান। তাহলে এখানে দেখেন আর এর মানটা হচ্ছে এত, তাহলে পাই আর এক্স বাই হচ্ছে 180, এটা হচ্ছে তার রেজাল্ট। পাই আর এক্স বাই কত 180, এটা হচ্ছে তার রেজাল্ট। 17 নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে দেখেন 2 সাইন স্কোয়ার টিটা প্লাস হচ্ছে 3 কস টিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে টিটার মান কত, টিটা যেখানে সূক্ষ্মকোণ। তো এটা হচ্ছে একটা সমাধান। তো দেখেন এটা 2 সাইন স্কোয়ার টিটা প্লাস হচ্ছে 3 কস টিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে, তো এইখানে দেখেন আমরা এই এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার টিটা প্লাস হচ্ছে 3 কস টিটা মাইনাস 3 ইকুয়াল টু এখানে কত হচ্ছে 0। তো দেখেন এখানে 2 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2 কস স্কোয়ার টিটা প্লাস হচ্ছে 3 কস টিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে দেখেন এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন -2 দ্বারা যদি গুণ করি 2 কস স্কোয়ার টিটা, এখানে হবে -3 কস টিটা, আর এটাতে এটা বিয়োগ করলে কত হবে -1, তাহলে +1 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কত হচ্ছে দেখেন 2 কস স্কোয়ার টিটা সমান হচ্ছে -2 কস টিটা মাইনাস কস টিটা +1। তো এখানে দুইটা আসবে, সেটা হচ্ছে একটা আসবে কস টিটা -1, আরেকটা আসবে হচ্ছে কস টিটা কস 2 কস টিটা 2 কস টিটা -1 ইকুয়াল টু 0 আসবে। তো এটা আসলো। তো একটা আসবে হচ্ছে cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান, তো থিটা ইকুয়াল টু 0। আরেকটা আসবে হচ্ছে cos 1/2, তো cos কত ডিগ্রির মান, cos থিটা ইকুয়াল টু 1/2, তো cos কত ডিগ্রির মান 1/2, cos হচ্ছে 60 ডিগ্রির মান 1/2, তো cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো এখানে থিটা যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ হইতে হলে 0 থেকে কত ভিতরে হইতে হবে 90 ডিগ্রির ভিতরে। তো 0 থেকে 90 ডিগ্রির ভিতরে যদি হয় তাহলে cos এর থিটার মানটা কত ডিগ্রি 60 ডিগ্রি। তো 18 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে দেখেন যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তার পরিসীমার অনুপাত কত, এটা আমাকে বের করতে বলছে। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি 2πr, আর বর্গের ক্ষেত্রফল আমরা এখানে ধরে নিলাম যে x স্কোয়ার। তো এই দুইটা সমান, এখানে আমাকে বের করতে বলছে যে সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত, এটা আমাকে বের করতে বলছে। তো পরিসীমার অনুপাত যদি বের করি তাহলে দেখেন এখানে আমরা যদি x এর মানটা এখানে বের করি তাহলে এখানে কত হবে দেখেন, x এর মানটা বের করলে আমাকে আমার এখানে হবে হচ্ছে আচ্ছা আমরা একটু ভুল লিখছি, এখানে πr² হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এখানে হবে √πr, এটা হচ্ছে এই বর্গের বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। তো বর্গের এক বাহু যদি এটা হয় তো বর্গক্ষেত্রের ক্ষেত্র পরিসীমা সমান হচ্ছে 4a মানে 4x, তাহলে এখানে হবে 4πr √πr, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। আর কি বৃত্তের পরিসীমা যেটা বা পরিধি যেটা 2πr। তো এদের অনুপাত, তো 2πr অনুপাত হচ্ছে 4 √πr, তো আর ক্যান্সেল, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে π√2π, এটা হচ্ছে তার রেজাল্ট, π√2π, এটা হচ্ছে তার রেজাল্ট। 19 নম্বর যে ম্যাথটা সেটা হচ্ছে দেখেন এখানে বলছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম হলে কাঠের ওজন সমায়তন পানির ওজন শতকরা কত ভাগ। দেখেন 1 ঘন সেন্টিমিটার হচ্ছে বা 1 ঘন সেন্টিমিটার হচ্ছে বা 1 গ্রাম সমান হচ্ছে 1 গ্রাম হচ্ছে 10 1 গ্রাম সমান হচ্ছে 10 ডেসিগ্রাম, 1 গ্রাম সমান হচ্ছে 10 ডেসিগ্রাম। তাহলে দেখেন এখানে 60 ডেসিগ্রাম সমান কত হবে, 60 ডেসিগ্রাম সমান হচ্ছে কত, যে 7/10 হবে। তো এত এর কত পার্সেন্ট আমাকে 10 দ্বারা গুণ করলে এখানে হবে 70%, তাহলে 70% সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ, 70 ভাগ, এটা হচ্ছে তার রেজাল্ট।
দেখেন 20 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 26 এবং 28 মিটার এবং ক্ষেত্রফল দেয়া আছে 182 বর্গমিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখানে দেখেন আমরা একটু যদি চেষ্টা করি এখানে এ, বি, সি। তো ত্রিভুজের 2টা বাহু দেয়া আছে। একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 28। তো তাদের অন্তর্ভুক্ত কোণটা আমাকে বের করতে বলছে। তাদের অন্তর্ভুক্ত কোণ এবং এই ক্ষেত্রফলটা দেয়া আছে। তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে যে 2টা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মানটা যদি জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। হাফ অফ AB sin θ ইকুয়াল টু ক্ষেত্রফল। ঠিক আছে? হাফ অফ AB sin θ ইন্টু কত? ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফল দেখেন তো এখানে 1 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 26 ইন্টু 28 সাইন থিটার মানটা আমাকে বের করতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে 182। তো এখন আমাকে এখানে সাইন থিটা সমান হচ্ছে দেখেন এটার দ্বারা ভাগ করলে হবে 13, 13কে 28 দ্বারা গুণ করলে হবে 13কে 28 দ্বারা গুণ করলে হবে হচ্ছে এখানে দেখেন 13কে 28 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 364 364। তো 182 দ্বারা 364 যদি ভাগ করি তাহলে এটা হবে 2, তাহলে 1/2। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত? 1/2। তাহলে সাইন কত ডিগ্রির মান 1/2? সাইন হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে টিটা ইকুয়াল টু কত? 30। টিটার মানটা কত? 30 ডিগ্রি। তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণটা কত? 30 ডিগ্রি। 21 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেয়া আছে 1:2 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ এটা আমাকে বের করতে বলছে। তো আমি ধরে নিলাম যেহেতু অনুপাত দেয়া আছে আমি ধরে নিলাম যে ত্রিভুজের বাহু 3টার অনুপাত হচ্ছে বাহু 3টা হচ্ছে x হচ্ছে 2x। এখন আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যেহেতু কোণের অনুপাত দেয়া আছে ত্রিভুজের 3টা কোণের ধরে নিলাম এত, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তো এখান থেকে কোণের মানগুলো যদি আমরা বের করি তাহলেই হয়ে যাবে আমাদের। দেখেন এখানে কত হচ্ছে 4x ইকুয়াল টু হচ্ছে 180। তো x সমান হচ্ছে 45। তো x দুইটা কোণের মান হচ্ছে x ছিল। তো দুইটা কোণের মান আমি পাইলাম 45। আরেকটা কোণ কত? 2x ছিল। তাহলে 2x যদি হয় তাহলে এটা হবে কি 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় তখন সেটা একটা সমকোণী ত্রিভুজ। 22 নাম্বার যে এমসিকিউটা দেখেন এখানে বলছে a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n কোন শর্তে সত্য? এটা আমরা একটা সূত্র সেটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই x টু দি পাওয়ার n। এটা একটা সূত্র। তো এটা কোন শর্তে হবে? যখন এই শর্তটা হচ্ছে যখন এখানে এর মান যেটা এই যে x এর মান যেটা x নট ইকুয়াল টু কত হইতে হবে? 0 হইতে হবে। অথবা a নট ইকুয়াল টু এখানে যেহেতু a দেয়া আছে তো a নট ইকুয়াল টু কত হইতে হবে? অবশ্যই 0 হইতে হবে। a নট ইকুয়াল টু কত হইতে হবে? 0 হইতে হবে। তাহলে এটা হচ্ছে তার রেজাল্ট। 23 নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে দেখেন যে 32/64 x টু দি পাওয়ার 64 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 হলে x এর মানটা আমাকে এখানে বের করতে বলছে। কিসের মানটা বের করতে বলছে? যে x এর মান। তো x এর মান যদি বের করি দেখেন এখানে আমরা যদি r গুণন করে ফেলি, r গুণন করলে দেখেন কি হচ্ছে যে 8 ইন্টু 64 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু এখানে হবে 32। যেহেতু এটা নিচে মনে 1 আছে r গুণন করলাম। তো এই 64 হোল টু দি পাওয়ার x সমান এটাকে ওই পাশে চলে গেলে দেখেন 8 দ্বারা যদি 34 এর ভাগ করি এখানে হবে 4। তো এখন আমরা যদি এখানে দেখি 64 এ যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো 2 দিয়ে ভাঙাই তাহলে সেটা হবে বা 4 দিয়ে ভাঙাই তাহলে 4 কিউব সমান হচ্ছে 64। তাহলে 64 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এত। তো এখানে দেখেন পাওয়ারে আমরা জানি গুণ হয় তাহলে 3 টু দি পাওয়ার x সমান হচ্ছে 4 টু দি পাওয়ার 1। আমরা জানি ভিত্তি সমান থাকলে পাওয়ারগুলো সমান তাহলে 3x সমান হচ্ছে 1। তো x সমান হচ্ছে কত? 1/3। x এর মানটা হচ্ছে কত? 1/3। 24 নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে একটি সমবৃত্তভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ দেয়া আছে এবং উচ্চতা দেয়া আছে উহার আয়তন। এটা ডিরেক্টলি সূত্র। তো আয়তন সমান হচ্ছে আমরা জানি সূত্রটা হচ্ছে যে 2 পাই r প্লাস h। আর প্লাস কত? h বর্গ একক। এটা হচ্ছে এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা হচ্ছে আয়তন না, এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আর আয়তন সমান হচ্ছে যে সিলিন্ডারের আয়তন সমান হচ্ছে পাই r স্কয়ার h। এটা হচ্ছে আয়তন ঘন একক। তো আয়তনটা হচ্ছে পাই r স্কয়ার h। 25 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে x মাইনাস 1/x সমান হচ্ছে 3/2 হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত? তো x কিউব মাইনাস 1/x কিউব এটা অনুসিদ্ধান্ত আমরা জানি x মাইনাস 1/x হোল কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু x ইন্টু 1/x x মাইনাস 1/x। তো এখানে যদি আমরা মানগুলা বসাই দেখেন
এক্স এর মান হচ্ছে 3/2 হোল কিউব প্লাস এখানে এক্স এক্স ক্যান্সেল 3 ইন্টু 3/2। তো এখানে হবে 9/4 প্লাস হচ্ছে 9 এখানে 2। তো এখানে রেজাল্ট আসবে 4, এখানে হবে 9 প্লাস এখানে হবে 18 আর এখানে হবে 27/4। তো 27 হচ্ছে 27/4, এখানে একটু ভুল হয়েছে, এখানে 8 হবে, হ্যাঁ এখানে 8 হবে। তো 8 এখানে হবে 8 যদি দেই তাহলে এখানে হবে 36 আর হচ্ছে হ্যাঁ না 36 না, এখানে হবে 27 আর এখানে হবে হচ্ছে 36, 27। তো 27/8 প্লাস হচ্ছে এত, তাহলে এখানে হবে হচ্ছে 27 প্লাস হচ্ছে এখানে হবে 36। তো 36 আর 27 যদি আমরা যোগ করি তাহলে হবে 63 বাই কত হবে 8, 63/8 হচ্ছে তার রেজাল্ট।